দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানে আমরা শিরোনাম নির্ধারণ করেছি রাজনীতিতে নতুন প্ল্যাটফর্ম, পরিবর্তন নাকি পুরনো বন্দোবস্ত। অর্থাৎ আজকের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা দেখবার চেষ্টা করব যে তরুণ যে নেতৃত্ব সেটি কি পুরনো ব্যবস্থাকে, পুরনো যে বন্দোবস্ত রয়েছে সেটিকে চ্যালেঞ্জ করতে পারছে কিনা। তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা লন্ডন থেকে বাংলাদেশে দুজন অতিথিকে যুক্ত করেছি। আমাদের সঙ্গে রয়েছেন মেঘু মল্লার বসু, তিনি সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন শেখ তানভীর বারী হামিম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা। দুজনেই ডাকসু যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং আজকের এই অনুষ্ঠানটা আমরা শুরু করতে চাই মেঘু মল্লার আপনাকে দিয়েই, যেহেতু একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে এবং সেই রাজনৈতিক প্ল্যাটফর্মটার নাম হচ্ছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। আমি প্রথমেই একটু আপনার কাছে জানতে চাই মেঘু মল্লার, যে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। এই প্রশ্নটি অনিবার্যভাবে এসে যায় যে কেন এরকম একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করলেন আপনারা, মেঘু মল্লার? আসলে প্রথমত আপনার দর্শকদের এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমার সহ আলোচক হামিমকে শুভেচ্ছা জানাই। আজকে এনপি এর মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা লঞ্চ হলো এনপি এর নামে, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, আমরা মূলত আসলে এই প্ল্যাটফর্মটি তৈরি করার যে কাজটি সেটি নানান মানুষজন আসলে গত 8-10 মাস ধরেই নানান ফর্মে করছিলেন। আমাদের মৌলিক জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেয়েছিলাম একটা বিশাল অংশ তরুণ এবং মধ্যবয়সী বা আপনার আরো বয়সী মানুষজন যারা কিনা নতুন ভাবে বাংলাদেশটাকে নিয়ে ভাবতে শুরু করেছিলেন, যাদের একটা অচল আয়তন কেটে গিয়েছিল যে আওয়ামী লীগ এবং এই 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এখন 24-এর অভ্যুত্থানের পোর্ট্রেয়াল করলে এমন ভাবে রাষ্ট্রের থেকেও পোর্ট্রেয়াল করা হয় যেন বা এটা একটা রাইট উইং আপরাইজিং ছিল। কিন্তু আমরা যারা মাঠে ছিলাম আমরা জানি যে এখানে যেমন অন্যান্য অর্গানাইজড ফোর্স, যেমন জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী ফোর্স বা এরা যেরকম মাঠে ছিল, ঠিক তেমনি অসংঘবদ্ধ একটা বিশাল নেটওয়ার্কের মানুষজন ছিল যারা প্রধানত কয়েকটি মৌলিক জিনিসে বিশ্বাস রাখেন। যেমন তারা বিশ্বাস রাখেন যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই শ্রমজীবী মানুষের অধিকার নেই, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। রাষ্ট্রে পুঁজিপতি শ্রেণীর যে ধরনের আধিপত্য আছে সে ধরনের আধিপত্যকে খর্ব করে বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ তাদের জন্য একটা রাজনৈতিক সামাজিক পরিসর তৈরি করা দরকার। তাদের মৌলিক ভাগ্যের পরিবর্তন দরকার। যারা বিশ্বাস করেন বাংলাদেশে যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু মানুষ আছেন তারা বাংলাদেশের ইকুয়াল নাগরিক এবং বাংলাদেশের রাষ্ট্র প্রকল্প এমন হওয়া উচিত যেই প্রকল্পে তাকে বাই ডেফিনেশন সমান সম্মান বা সমান স্ট্যাটাস বা সমান অধিকার দেওয়া হচ্ছে। আমরা এমন মানুষ ছিলেন যারা মনে করেন বাংলাদেশে যে নারীরা, সে নারীদের যে অধিকার সে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি এবং নারীরা নানানভাবে বাংলাদেশে নানানভাবে বঞ্চিত এবং শ্রমজীবী নারীরা আরো বেশি বঞ্চিত। তো এই যে ধরেন এই কিছু মৌলিক বিশ্বাস বা দর্শনের জায়গায় যারা একমত কিন্তু যারা কোনো সংগঠিত রাজনৈতিক শক্তির সাথে নেই, সেই মানুষগুলিকে একত্রিত করার একটা বিভিন্ন রকম ব্যক্তি উদ্যোগকে আমরা একরকম জোড়া লাগিয়ে লাগিয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি। মানে এটা একটা সামষ্টিক, একটা কালেকটিভ এফোর্ট বা ইনিশিয়েটিভ এটি বলা যায়। আমি আপনাদের যে খসড়া ঘোষণাপত্র সেটি পড়লাম, খুব মন দিয়ে পড়লাম এবং আমার কাছে ভালো লেগেছে। অনেকগুলো বিষয় আপনারা কাভার করেছেন, আপনারা যে কনটেক্সট দিয়েছেন, কি করতে চান সেগুলো দিয়েছেন। কিন্তু প্রশ্নটা যে জায়গায় প্রত্যেকেরই বোধ করি এই প্রশ্নটা মাথায় আসবে যে অনেক কিছু করতে চান, অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে এবং পুরনো ব্যবস্থাকে বদলে একটা নতুন রূপান্তরের ভেতর দিয়ে যেতে হলে যে ধরনের স্বপ্ন, যে ধরনের শব্দবন্ধ তৈরি করা প্রয়োজন সব কিছুই আপনাদের এই কর্মসূচির মধ্যে আছে। কিন্তু সেই বাস্তবায়নের পথটা তো অনেক দীর্ঘ এবং খুব সহজ নয়। তো সেই ক্ষেত্রে অন্য যে উদ্যোগগুলো রয়েছে সেখানে অনেক ভালো ভালো কথা রয়েছে। যেমন হামিম এখানে আছেন, আমরা বিএনপি রাজনীতি করছে, বিএনপির 31 দফার কথা জানি, সেখানে অনেক সুন্দর সুন্দর প্রস্তাব রয়েছে বা প্রস্তাবনা রয়েছে। এখন সেগুলো বাস্তবায়নযোগ্য কি না বা আপনাদের যে শক্তি, সম্মিলিত শক্তি, সেটি অ্যাচিভ করতে পারবে কি না, সে ব্যাপারে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছে আমরা কি করে কনভিন্সড হব বা নিশ্চিত হব বা আস্থা রাখবো আপনাদের উপরে? দেখুন, প্রথমত আসলে আমরা আমাদের যে রাজনৈতিক প্রকল্প সেই রাজনৈতিক প্রকল্প বাস্তবায়ন করতে পারবো কিনা এই বিষয়ে কোনো শিওর শর্ট গ্যারান্টি আমি যদি এখানে বসে দিই তাহলে সেটা খুবই অসৎ হবে। কিন্তু আমরা যেই জায়গা থেকে আপনাদেরকে আস্থা রাখার জন্য আহ্বান জানাবো বা যেই ব্যাপারে আপনাদেরকে মৌলিকভাবে পরখ করারও এবং আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমরা আমাদের কমিটমেন্ট গুলোর ব্যাপারে সৎ থাকছি কিনা। আমরা একদিকে যদি বলি যে আমরা একটা মানে সামাজিক গণতন্ত্র চাই, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কিনা
পুঁজিপতি শ্রেণীর যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষমতা, সেই ক্ষমতা আসলে একচ্ছত্র না হোক। কিন্তু আমরা যদি আবার দেখা যায় যে আমাদের রাজনৈতিক কর্মসূচির জন্য পুঁজিপতিদের থেকেই বড় বড় টাকা তুলি, তাহলে আপনারা অবশ্যই সেখানে আমাদের উপর আর আস্থা রাখেন না। হুম হুম। বা আমরা যদি দেখা যাচ্ছে যে মৌলিকভাবে আমরা বলছি যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে হিন্দু মুসলিমের সমান অধিকার, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা ডানপন্থী বলয়ের সাথে জোট করে ফেলছি, সেই ক্ষেত্রে আপনারা আমাদের উপর আস্থা রাখেন না। রাইট। কিন্তু যেটা মৌলিক প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা আমাদের কমিটমেন্টের ব্যাপারে সৎ থাকতে পারবো কিনা। আমরা আস্থা রাখি, আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের কমিটমেন্টের জায়গাগুলোতে সৎ থাকতে পারবো, এবং আমার বিশ্বাস যে আমরা যদি সৎ থাকতে পারি তাহলে জনগণ এমনিতেই যে বিশাল একটা জনগণ কোনো রকম রাজনৈতিক দিশাহীন হয়ে ঘুরছে, যদি আমরা ওই রাজনৈতিক সততা এবং দৃঢ়তা দেখাতে পারি, তাহলে সেই জনগণ অচিরে আমাদের সাথে সংযুক্ত, সম্পৃক্ত হবেন, সেই আশা আমরা রাখি। আর জি। আপনি আমার থেকে আরো ভালো জানেন যে রাজনৈতিক কোনো প্রকল্প বিষয়ে কখনোই এভাবে করে বলে দেওয়া যায় না যে হচ্ছে যে এটা নিশ্চিত হবেই। শিওর। কিন্তু আমরা আসলে যে জায়গাটিতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আসলে একটা বিশ্ব বিপ্লব যদি হয়ে যাইতো কোনোভাবে এবং পুঁজিবাদী কাঠামো গোটা দুনিয়া জুড়ে ভেঙে পড়তো, তাহলে তো খুব ভালো হতো। কিন্তু আমরা গত আগামী 5-7 বছরে, 10 বছরের এরকম সম্ভাবনা দেখি না। কাজে আমরা বুর্জোয়া গণতন্ত্রের যে কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্ট গুলোকে মেনেই এখানকার অর্থনীতিতে, এখানকার সামাজিক ব্যবস্থায় একটা মৌলিক বদল আনতে চাই। সেটা আসলে কোনোভাবেই শুধুমাত্র ওই আজকে যে মানুষ ওখানে দাঁড়িয়েছিলেন তাদেরকে দিয়ে হবে না। সেটার জন্য জনগণের মধ্যে ব্যাপক সম্পৃক্ততা লাগবে, এবং জনগণের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকেও আমাদের চিন্তা ভাবনার সাথে ক্রমাগত ইনকর্পোরেট করতে যেতে হবে। জি। যে জনগণের ভাবনার সাথে মেঘমল্লার। আমাদের ভাবনার জি মধ্য দিয়ে সেটা তৈরি হতে পারে, জি এবং সেই প্রক্রিয়াটা আমরা সর্বোচ্চ অনেস্ট ভাবে করব, এইটুকু নিশ্চয়তা আমি আপনাকে নিশ্চয়ই। এখন মেঘমল্লার, আমি একটু হামিমের কাছে যাব, তার আগে আপনার কাছে একটু ব্রিফলি জানতে চাই যে আপনি শেখ তানভীর বারী হামিমের সঙ্গে ডাকসুতে নির্বাচন করেছেন এবং বিতর্কেও অংশ নিয়েছেন, কয়েকটি বিতর্কেও অংশ নিয়েছেন। আমি একটু ওই দ্বান্দ্বিক যে জায়গাটা সেখানে আসতে চাইছি যে রাজনীতি হামিম করছেন, বা এই যে মূলধারার রাজনীতি বলি বা পুরনো যে বন্দোবস্তের কথা আপনারা বলছেন, এই ব্যবস্থাটিকে চ্যালেঞ্জ করে নতুন একটি ধারার সূচনা করতে চাইছেন, সেটির সঙ্গে আপনাদের পার্থক্যটা কি? মানে হামিমের রাজনীতির সঙ্গে মেঘমল্লারের রাজনীতির ডিফারেন্সটা কি, যদি একটু বলেন। আসলে আমি এই বিভাজনটায়, আমি এরকম ধরেন বিএনপি পুরাতন বন্দোবস্ত এবং এনসিপি নতুন বন্দোবস্ত, বা শিবির নতুন না পুরাতন বন্দোবস্ত আমি জানিও না। সো আমি আসলে এই পুরাতন নতুন বন্দোবস্তের ক্যাটাগরিতে আসলে হামিম এবং আমার ডিফারেন্সিয়েশন করতে আগ্রহী না। আমি যদি হামিমকে সরিয়ে রেখে জাস্ট এমনি বিএনপির সাথে বা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমাদের মৌলিক পার্থক্যের জায়গা বলি, তাহলে একটা মৌলিক পার্থক্যের জায়গা হচ্ছে যে যেহেতু আমরা মানে সোশ্যাল ডেমোক্রেটিক একটা চিন্তা ভাবনা করবো, সো সেই জায়গা থেকে রাষ্ট্র প্রকল্প নিব, সেইটা আসলে নিও লিবারাল যে অর্থনৈতিক ব্যবস্থা, নব্য উদারবাদী অর্থনৈতিক ব্যবস্থার থেকে এক ধরনের ছেদ, এবং সেটা আমাদের কর্মসূচিগুলির মধ্যেও দেখা যাবে। সো দেখা যাবে যে বিএনপির রাজনীতি বা বিএনপির প্রকল্পগুলি অনেক বেশি আপনার কি বলবো ওয়েলফেয়ার সেন্ট্রিক হবে, বা আপনার নানান ফর্মে সোশ্যাল ছোট ছোট রিলিফ দেওয়ার ক্ষেত্রে তারা ফাংশন করবে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু অন্য অনেক বড় ক্ষেত্রে তাদের সাংগঠনিক কাঠামের কারণেই তারা এক ধরনের বড় পুঁজিপতিদের উপর বা নানান রকম ব্যবসায়ী শ্রেণীর উপর তার যেই অর্থনৈতিক নির্ভরতা, সেটা অনেক ক্ষেত্রে তার যেই অর্থনৈতিক প্রপোজালগুলি, সেই অর্থনৈতিক প্রপোজালগুলিকে অনেক ক্ষেত্রে আপনার কি বলবো আপনার আরো বেশি তথাকথিত প্রো বিজনেস করে তোলার চেষ্টা করবেন। কিন্তু মৌলিক জায়গা যেটা, যে নতুন বন্দোবস্ত পুরাতন বন্দোবস্ত বলছেন, ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে আমি আমার এই পার্টির অর্থনীতিটাকে কিভাবে দাঁড় করাচ্ছি, বা আমার এখন পর্যন্ত প্ল্যাটফর্ম যখন আমরা পার্টি বানাবো, যে এটার অর্থনীতিটা কেমন দাঁড় হচ্ছে, সেটার জন্য কি আমার ক্রমাগত ব্যবসায়ীদের কাছে যাইতে হচ্ছে, বা আমি একটা সামাজিক বেসটাকে কিভাবে বের করছি, সেই সামাজিক বেসটা তৈরি করার জন্য কি আমার বারবার দক্ষিণ পন্থার কাছে নানান সময় নিজেকে একরকম কনসিডারেশনের জায়গায় নিয়ে যেতে হচ্ছে। সেইটা আসলে আমি মানে কি বলবো, বিএনপি কে ক্রিটিসিজম করার মধ্য দিয়ে, বা আওয়ামী লীগকে যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে ক্রিটিসিজম করার মধ্য দিয়ে আসলে সেটা করে লাভ নাই। আমরা যখন আমাদের কর্মসূচি দিব, আমার মনে হয় কর্মসূচির মধ্যে দিয়েই জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাবে ডিফারেন্সটা কই। তা না হলে আসলে আমি এখানে যদি থিওরিটিক্যাল কথাবার্তা বলি, তাহলে আসলে আপনি হামিমি কনভারসেশনটা এনজয় করতে পারবো, বাইরের মানুষ বোধহয় সেই কনভারসেশনটা অংশগ্রহণ করতে চায়। নিশ্চয়ই মেঘমল্লার, নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমি শেখ তানভীর বারী হামিম আপনার কাছে আসতে চাই। আপনি যে ধারার রাজনীতি করছেন বা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, এখন ছাত্র রাজনীতি বা তরুণ নেতৃত্বের কথা যখন আমরা বলি এবং আপনাদের দিকে যখন আমরা তাকাই, আপনাদের প্রবণতাগুলো যখন আমরা লক্ষ্য করি, তখন আমরা একটা বিরাট অংশ বাংলাদেশের, আমরা বলতে বোঝাচ্ছি যে যারা একটু লিবারাল রাজনীতি পছন্দ করেন, তারা আইদার মেঘমল্লার বসুর যে রাজনীতি, ছাত্র ইউনিয়ন বা বাম ঘরানার, কিংবা সেন্ট্রিস্ট যে পলিটিক্স, হ্যাঁ, সেই জায়গাটিতে ঘুরে ফিরে আসেন। এখন আমরা ডাকসু নির্বাচনে যেটা দেখলাম,
সেই নির্বাচন যদিও অনেক পুরনো ঘটনা, কিন্তু তারপরেও সামনের দিকে যাওয়ার জন্য এই রেফারেন্সটা খুবই জরুরি বলে আমি মনে করছি যে মেঘমল্লার বসু এবং হামিমের দুজনের ভোটের যোগফলের প্রায় কাছাকাছি চলে গিয়েছে একটু ডানপন্থী ধারার যে রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস প্রার্থী, আমি দুঃখিত। তো সেই জায়গাটিতে যদি আপনি একটু বলেন যে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আপনাদের কি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা অনুভব করছেন? মানে এই যে জনরায়, জনসমর্থন, এটি কি রিফ্লেক্ট করে, কি বার্তা দিচ্ছে আপনাদের আগামী দিনগুলোতে মানে সামনের দিকে এগোনোর ক্ষেত্রে? হামিম। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই মেঘদাকে অভিনন্দন এবং শুভকামনা জানাবো। তারা নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে, যেটি গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের একটি পাথেয় বলে আমি মনে করছি। আর আপনি যে কথাটি বললেন যে আসলে আপনি ডাকসুকে যদি সামগ্রিক দেশের রাজনীতির সাথে তুলনা করেন, তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন। কেননা ডাকসু এমন একটি পরিস্থিতিতে এত বছর পর হয়েছে এবং এটি কিন্তু একটি ক্যাম্পাস সেন্ট্রিক ইলেকশন। হ্যাঁ, এটার হাইপটা হয়তো বা ন্যাশনাল ইলেকশনের থেকেও বেশি ছিল, কেননা দীর্ঘ 17 বছর দেশে প্রকৃত অর্থে ভোট বলতে যে ভোট, সেরকম কোনো ভোট ব্যবস্থা ছিল না বলেই বাংলাদেশের মানুষের একটি এক্সপেকটেশন ছিল। তো আমি আমি কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে বা জাতীয় রাজনীতির সঙ্গে তুলনা করছি না। আমি বলছি যে এই তরুণদের মধ্যেই এটাই বলছি এটা 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 রিফ্লেকশনটা কি? আপনি আসলে বাংলাদেশের যে সামরিক রাজনীতি বা ভোটের রাজনীতি, এটাকে আমার মনে হয় যে তুলনা করলে এই মুহূর্তে ভুল হবে। কেননা ডাকসুটা ছিল শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে, এবং সেই ভোটের যে আপনি বলছেন যে যাদেরকে ডানপন্থী, তাদের জয়ের বিভিন্ন কারণ রয়েছে, যেগুলো আমার মনে হয় যে ক্যাম্পাস একটি ইন্টারনাল ইস্যুর ভিতর সেটি পড়ছে। কিন্তু পরবর্তী সময় তো আমরা দেখতে পেলাম যে এটি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের ফলাফল হচ্ছে। তার মানে কি তরুণদের ক্যাম্পাসগুলোর কথাই বলছি। জি না, তরুণদের ব্যাপারটা শুধুমাত্র না, আমি ক্যাম্পাসগুলোতে আপনি দেখেন, আমি এখন তাহলে তো খোলাসা করে বলতে হয় যে ক্যাম্পাসে এই ভোটার কারা ছিল। আমরা গত 17 বছরে বা বিগত 5 বছরে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যারা ছিলেন, তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এই যে আপনার ভোটটা হয়েছে সেই ভোটের ভোটার ছিলেন। এই ক্ষেত্রে তারা, আমার মনে হয় ব্যক্তিগত, আমি মেঘমুল্লা ওনারটা আমি বলতে পারবো না, আমাদের ছাত্রদলকে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে সেফজন মনে করেনি, এই কারণে যে 5 আগস্টের পরবর্তীতে আমরা বারংবার ছাত্রলীগের বিচার চেয়েছি। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ছাত্রলীগের আমলে যখন প্রথম বর্ষে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সকলে কিন্তু রাজনীতি করতে আসেনি। তারা কিন্তু অনেকে এসেছিল যে আমি একটা ভালো রেজাল্ট করে সার্টিফিকেট নিয়ে একটু সরকারি চাকরি পেয়ে চলে যাব। কিন্তু তখন হলগুলোতে সিট পেতে হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সাথে মিছিল মিটিং করা লাগতো। সেই সময় ডিজিটাল যুগে সকলেরই ছবি, কিছু না কিছু ছবি রয়েছে। এই ক্ষেত্রে তারা ভেবেছে যে আমি যদি এখন নতুন করে ছাত্রদলকে জেতাই, সেই ক্ষেত্রে তারা আমাকে কমফোর্ট দেবে কিনা, বা তারা আমাদের সাথে কি রকম বিহেভ করবে। এর থেকে বরং আমরা শিবিরকে জেতাই, কেননা শিবিরের আজকে যারা আত্মপ্রকাশ করেছে তারাও এত বছর আমাদের সাথে ছাত্রলীগ করেছে, সুতরাং তারা আমাদের সেফ জোন, তাদের কাছ থেকে আমাদের হ্যাম্পার হবে না। এই বিষয়টির সাথে কিন্তু আপনি সামগ্রিক বাংলাদেশের বর্তমান নির্বাচন, আগামী দিনের নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। তাহলে সেখান থেকে বেরিয়ে এসে যদি আমি আপনার কাছে জানতে চাই যে পুরো বাংলাদেশে তরুণদের মধ্যে আপনি যে ধারার রাজনীতি করছেন, সেই ধারার রাজনীতির যে নীতিগত অবস্থান বা যে ম্যানিফেস্টেশন নিয়ে আপনি সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন বা ছাত্রদের কাছে যাচ্ছেন বা তরুণদের কাছে যাচ্ছেন, সেটা তারা কতটুকু গ্রহণ করতে পারছে বা আপনার এঙ্গেজমেন্টটা কতটুকু, যদি আমাদেরকে একটু আপনার জায়গা থেকে পারসেপশন থেকে বলেন। আমি আসলে আমরা যে ধারাটি রাজনীতি করি, বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসে, আদর্শে বিশ্বাসী হয়ে কিন্তু আমরা ছাত্র রাজনীতি করি। এবং আপনি যদি বলেন যে বিএনপি রাজনীতি, সেটিও কিন্তু এই রাজনীতি, যেটি আমরা সবসময় বলে থাকি যে আমরা ডানের বামে, বামের ডানে, অর্থাৎ আমরা মধ্যমপন্থী একটি রাজনীতি করি। এবং আমাদের এই ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু বাংলাদেশ ফার্স্ট এটাকে প্রায়োরিটাইজ করি। এবং বর্তমান তরুণ প্রজন্মের ভিতর আপনি দেখবেন যে এক ধরনের কিন্তু তারা সবসময় বাংলাদেশ পন্থাকে প্রমোট করতে চাচ্ছে। আজকে আপনি যদি তরুণ প্রজন্মের কথা বলেন, আপনি দেখবেন 5 আগস্টের পরবর্তী সময়ে এনসিপি একটি দল গঠন করেছে, বা বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দল, সকলে কিন্তু কম বেশি বলছে বাংলাদেশ ফার্স্ট। অর্থাৎ আমরা যে নীতিতে বিশ্বাস করি, বর্তমান তরুণ প্রজন্ম তারা বিভিন্নভাবে যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছে বা আত্মপ্রকাশ করছে, তাও কিন্তু বাংলাদেশ পন্থাকে প্রমোট করার চেষ্টা করছে। এই জন্য আমাদের মনে হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, এই রাজনীতির দ্বারা আমরা তরুণ প্রজন্মকে এঙ্গেজ করতে পারছি, এবং সেটার ফলাফল ইনশাআল্লাহ আমার মনে হয় যে আসন্ন নির্বাচনে আমরা আপনারা সকলেই দেখতে পাবেন। আমি আরেকটা বিষয় দেখেন, জুলাইয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা অভ্যুত্থান হলো এবং সেখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, সেটাকে যে তরুণরা নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে আপনারাও ছিলেন, তাদের কাছে একটা বিরাট আশাবাদ ছিল। কিন্তু আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানকে ধারণ করছেন বলে দাবি করা এরকম অনেকেই
ভীষণ রকমের স্বৈরতান্ত্রিক আচরণ শুরু করলেন, ভায়োলেন্ট হয়ে গেলেন। এবং সেখানে একটা বিরাট হতাশা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এনসিপি নামক দলটা নিয়ে আমি দেখতে পাই যে মানুষের মধ্যে হতাশা রয়েছে, বিশেষ করে তাদের স্ট্র্যাটেজি, তাদের রাজনৈতিক পথ চলায় অনেক ধরনের, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সেই সমালোচনা হয়। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে তরুণদের একটা অংশ জুলাই অভ্যুত্থানের যে কোর স্পিরিট, সেই স্পিরিট থেকে সরে এসেছে? দেখুন, আজকে আপনি তরুণদের নিয়ে যখন কথা বলছেন, 5 আগস্টের পরবর্তীতে আপনার মনে থাকার কথা যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কিন্তু তরুণ প্রজন্মের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং সামগ্রিক অংশগ্রহণ ছিল। এবং 5 আগস্টের পরে আমি খুবই মানে কি বলবো, আশাবাদী ছিলাম যে এবার তরুণ প্রজন্ম, এতদিন আমরা বলতাম রাজনীতি বিমুখ, তারা কিন্তু রাজনীতি প্রিয় হয়ে উঠতে শুরু করেছে এবং প্রত্যেকে একটি আশা ভরসা ছিল যে এই আন্দোলনে যেহেতু তরুণ প্রজন্ম প্রথমে নেতৃত্ব দিয়েছে, সুতরাং এই আন্দোলন পরবর্তী সময় তরুণদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এগোবে। এবং আমরা যখন দেখেছি যে এনসিপি বা তরুণরা বিভিন্ন রাজনৈতিক দল করছে, আমরা কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম এই যে বিরাট একটি তরুণ প্রজন্ম আমাদের চোখে, আমাদের যাদের চোখে বা নতুন দল যারা করেছে তাদের চোখে কিন্তু বাংলাদেশকে দেখতে চেয়েছিল, কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশি যে তরুণ প্রজন্ম তাদেরকে আশাহত করেছে। এবং বেশিরভাগ তরুণ যারা পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে আসতে চেয়েছিলেন, তারা কিন্তু আবার বেশিরভাগই পড়ার টেবিলে ফিরে গিয়েছে। কিন্তু একদল আমরা দেখছি যে বিভিন্ন চেতনাকে, আমরা দেখেছি 71-এর সময় মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন একদল বিক্রি করেছে, ঠিক একইভাবে আপনারা দেখুন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা প্রথম দেখলাম যে বাইরের একটি দেশে আমাদের কোন একজন উপদেষ্টা, মোস্ট প্রবাবলি প্রধান উপদেষ্টা, মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিলেন। আবার এইভাবেই কিন্তু আমার মনে হয় বিভক্তি শুরু হলো, এবং সব থেকে বড় বিভক্তি শুরু হলো যখন আপনার প্রথম সরকার গঠন হলো, আন্দোলনের পক্ষের শক্তি সরকারে অংশগ্রহণ করলো, তখন থেকে কিন্তু তরুণ প্রজন্ম আশাহত হতে শুরু করেছে এবং ডে বাই ডে এই চেতনাকে বিক্রি করতে যে বিভিন্ন সময় কিন্তু সারা, শুধু তরুণ প্রজন্ম, সারা বাংলাদেশের মানুষকে এই তরুণ প্রজন্মে যারা নেতৃত্ব দিতে চেয়েছিল তারা কিন্তু আশাহত করেছে। ঠিক একইভাবে আজকে যেমন একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো, আমরা চাইবো, আমরা কিন্তু অত্যন্ত খুশি হই যে গণতান্ত্রিকতার পথে, উত্তরণের পথে এটি একটি পাথেয়, কিন্তু আমরা আরো বেশি আশাহত হই কারণ আমরাও তরুণ, আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে জড়িত। আমরাও চাই যে অন্য সকল দলে তরুণ প্রজন্ম নেতৃত্ব দিক এবং আমরাও আমাদের দলে যেন একটি ভালো জায়গায় যেতে পারি এবং সামনে থেকে নেতৃত্ব দিতে পারি। কিন্তু অন্যান্য সকল দলে যখন এই তরুণ প্রজন্ম বিভিন্ন ভাবে তাদের সাময়িক বিভিন্ন লোভ লালসার ফলে যখন তারা ব্যর্থ হয়, তখন কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কারণ তখন আমার মনে হয় যে আপনি দেখুন যে প্রত্যেক দলে বা প্রত্যেকটা দেশে একটি প্রজন্মের কিন্তু পার্থক্য থাকে। আমরা যেমন একসময়, আমরা যখন, এখন যারা তরুণ, আমরা আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে বা পরিবারের বড়জনদের অনেক সময় বলি যে তোমরা বোঝো না, একসময় তারাও তাদের পিতাদের বলতেন যে তোমরা বোঝো না, অর্থাৎ প্রজন্মের একটি পার্থক্য। এখন আমরা যখন তরুণরা বিভিন্ন সময় ব্যর্থ হই, তখন কিন্তু সিনিয়র সিটিজেনরা বলে যে তরুণরা এখনো ম্যাচিউর হয়নি, তাদের দ্বারা এই দেশ চালানো সম্ভব নয়। সুতরাং আমি চাইবো যে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, বিভিন্ন দলের হতে পারি, বিভিন্ন মতের হতে পারে, আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই, তারা যেন আমরা এমন কিছু একটা উদাহরণ তৈরি করতে পারি যেন বাংলাদেশের মানুষ আমাদের উপর ভরসা রাখতে পারে। রাইট, আসবো আপনার কাছে হামিম। আমি মেঘমল্লার বসু আপনার কাছে আসতে চাই একটু। আমি জানি না প্রশ্নটা খুব ব্যক্তিগত হয়ে যায় কিনা, কিন্তু আমার খুব জানার ইচ্ছা যে আপনারা নতুন যে প্ল্যাটফর্মটি করেছেন সেখানে বামপন্থা এবং মধ্যপন্থার সমন্বয়ের কথা বলেছেন। এখন আপনি নিজে ছাত্র ইউনিয়নের সভাপতি, আপনি নিজে বাম রাজনীতি করেন, কিন্তু এই সমন্বয়ের প্রয়োজনটা কেন হলো মেঘমল্লার? মানে আপনি কি নিজে বাম রাজনীতির উপরে খুব বেশি আস্থা রাখতে পারছেন না? আপনি কি মনে করছেন যে একটু সরে আসা দরকার? আসলে বিষয়টা এরকম না, মানে আমরা বাংলাদেশে একটা খুব বড় মুশকিল হচ্ছে লেবেল গুলা এত অর্থহীন হয়ে উঠছে যে মানে মধ্যপন্থা বলতে বা আমরা এখন কি বুঝতেছি বা বামপন্থা বললে কি বুঝছি, এগুলোর নানান রকম ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং যেহেতু আপনাদেরকে আসলে প্রাইমারিলি আমাদেরকে একটা কনসিডারেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা তো কেবল প্ল্যাটফর্ম, সো অ্যাক্টিভিস্টরা একরকম একটা অর্গানাইজিং ক্যাপাসিটির মধ্যে আসছে কেন। তো হইতে পারে যে নানান সময় নানান রকম শব্দ চয়ন হয়েছে, মধ্যপন্থা বামপন্থার মিক্সচার বা সমন্বয়, ব্যাপারটা ঠিক এরকম না। আমরা বলেছি যে আমরা একটা সোশ্যাল ডেমোক্রেটিক প্রজেক্ট, আমরা এক সামাজিক গণতন্ত্রের একটা আন্দোলন করার জন্য এই প্ল্যাটফর্মটি বানিয়েছি। তো তার মানে এই না যে এখানে একজন কমিউনিস্ট আসতে পারবেন না। মানে বিষয়টা যদি আমি এভাবে চিন্তা করি যে আগারগাঁও থেকে আমি যদি কথার কথা সচিবালয়ে যাইতে চাই, তাহলে শাহবাগ পর্যন্ত তো আমার যাইতেই হবে। সো এই বাসটা ধরেন শাহবাগ পর্যন্ত যাবে, এই বাসটা সচিবালয় পর্যন্ত যাচ্ছে না, কিন্তু তার মানে যে সচিবালয়ে যাইতে চায় সেও এই বাসটা পরে তো শাহবাগ পর্যন্ত যাইতেই পারে। বিষয়টা অনেকটা ওই রকম। তো আমি আসলে
মানে এখানে প্রচুর পরিমাণ র্যাডিকাল, মানে আপনার র্যাডিকাল লেফট এলিমেন্ট এই পার্টিতে বা এই কোয়ালিশনে থাকবে, এটা আমরা এক্সপেক্ট করি। একই সাথে আমরা এক্সপেক্ট করি এমন মানুষজনও থাকবে যারা হয়তো ফান্ডামেন্টালি এই প্রশ্নগুলোর বিষয়ে আমাদের সাথে পুরোপুরি একমত না, কিন্তু কিছু মৌলিক প্রশ্নে একমত, যে শ্রমিকের অধিকার, যে আপনার ওই যেগুলো আগে বলতেছিলাম, নারী পুরুষের অধিকারের ভারসাম্য, বা আপনার আদিবাসী বাঙালির অধিকারের ভারসাম্য, ইত্যাদি ইত্যাদি। তো আসলে এখানে বামপন্থী রাজনীতির উপর আমি হতাশ না, বরং আমি না শুধু আমরা অনেকে আইডেন্টিফাই করতে পেরেছি যে আসলে এখানে একটা বড় গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে বাংলাদেশের সেন্টার লেফটের যে পলিটিক্যাল স্পেসটা, ওই স্পেসটা একটা ভ্যাকিউমের মতো খালি, এবং সেইখানে আসলে কোনো সোশ্যাল ডেমোক্রেটিক প্রজেক্ট নাই, যে প্রজেক্টটা মানুষকে আসলে নতুন ভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা আশাবাদের দিকে নিয়ে যেতে পারে। তো আমরা বেসিক্যালি সেই রোলটা বা সেই ভ্যাকিউমটা পূরণ করার জন্য নেমেছি। আমাদের প্রজেক্টটা সোশ্যাল ডেমোক্রেটিক প্রজেক্ট, তার মানে কিন্তু এই না যে আমি আজকে থেকে সোশ্যাল ডেমোক্রেট, মানে আমার প্রজেক্টটা একটা সোশ্যাল ডেমোক্রেটিক প্রজেক্ট। সেই সোশ্যাল ডেমোক্রেটিক প্রজেক্টটার উপর যারা আস্থা রাখতে পারবেন তারা এখানে একত্র হবেন। এটার জন্য এটা নেসেসারি না যে ওখানে প্রত্যেকটা মানুষকে সোশ্যাল ডেমোক্রেট হইতে হবে। আর একটা বড় জিনিস হচ্ছে, রাজনীতিতে যদি পলিমিক্সিং না থাকে, তাহলে তো আসলে নিজের এবং নিজের ভাই ব্রাদাররা মিলে বিভিন্ন ক্লাব বানাইলেই হয়, যে আমি এবং আমার এক্সাক্ট মতাদর্শের যে মানুষগুলো, যার সাথে আমার কোনো বিষয়ে কোনো দ্বিমত নাই, আমরা একটা জায়গায় হব এবং হয়ে ওইটাই আমার রাজনীতি। তখন যেটা হয় যে তখন এটা বৃহত্তর জনগোষ্ঠীকে পার্টিসিপেট করার সুযোগ, যেটা সেই সুযোগটা দেওয়া হয় না। ধরা যাক আমাদের এই প্ল্যাটফর্মে আমি আছি, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রানিং প্রেসিডেন্ট, আবার আমাদের এই প্ল্যাটফর্মে মামদু আছেন, হুজাইফা আল মামদু আমাদের সাথে প্ল্যাটফর্মে আছেন, যিনি কয়েক বছর আগে ছাত্রলীগের বিয়ের সময় ওখানে কাওয়ালি সন্ধ্যা করতে গিয়ে হচ্ছে আপনার আক্রান্ত হয়েছেন, যিনি অসংখ্য অ্যাক্টিভিজম করেছেন, যিনি নিজে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। সো এই যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোকজন, তারা সবাই মিলে যখন একটা সাম্যের জন্য লড়াই করে, এই কথাটাকে আসলে ভেঙে বলতে গেলে, এই যে আমি এখন ভেঙে বলতে পারলাম, অনেকখানি সময় পেলাম দেখে, কিন্তু এই কথাটি সংক্ষিপ্ত হয়ে এরকম হয়ে গেছে যে মধ্যপন্থী এবং বামপন্থা একটা মিক্সচার ঘটতেছে। বিষয়টা এরকম, এটাকে যদি আমি একদম পলিটিক্যালি ক্যাটাগরাইজ করি, এটা আসলে আপনি যদি একাডেমিক্যালি চিন্তা করেন সেন্ট্রাল লেফটে পড়ে আর কি, এরকম একটা পলিটিক্যাল প্রজেক্ট। এখন আপনাদের কোনোভাবে বামপন্থা থেকে আস্থা চলে যাবে, যদি জাস্ট একটা মিনিট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা মৌলিক মুশকিল হচ্ছে যে ধরেন বাংলাদেশে যত এক্সিস্টিং বামপন্থী পার্টি আছে, সেই তারা কিন্তু সবাই নির্বাচনী গণতন্ত্রে পার্টিসিপেট করে মোর। আপনি দেখবেন 300 আসনে বাম গণতান্ত্রিক জোট, বা এখন যে নাম হচ্ছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সব আসনেই ক্যান্ডিডেট দিচ্ছেন 300 আসনে। তার মানে তারা বুর্জোয়া গণতন্ত্রের এটা এই কাঠামোর অংশ, কিন্তু তাদের যে তাত্ত্বিক কাঠামো, সেইখানে বুর্জোয়া গণতন্ত্র ইটসেলফ এমন একটা জিনিস যে এটার মধ্যে থেকে আসলে কোনো ধরনের মানে কি বলবো পরিবর্তন বা বড় ট্রান্সফরমেশন সম্ভব না। ফলে তারা এই নিওলিবারাল কাঠামোটাকে কিভাবে ট্রানজিশন করা যায়, তার জন্য এই বুর্জোয়া গণতন্ত্রের ভিতরে থেকে কোনো পলিসি ফর্মুলেট করছে, যার ফলে সেরকম কোনো অল্টারনেটিভ আপনি বা কর্মসূচি মানুষকে দেখাতে পারছেন না, যেটা মানুষ একই সঙ্গে মনে করে যে এক, এটা বাস্তবায়ন যোগ্য, এবং দুই, যেটা হচ্ছে হলে আমার জন্য ভালো হবে। সো সেই রকম একটা সোশ্যাল ডেমোক্রেটিক প্রজেক্ট আমরা মানে দাঁড় করাতে চাই। ব্যাপারটা এরকম না যে বাংলাদেশে বামপন্থী রাজনীতির উপর আমার আস্থা নেই, বরং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে একটা নতুন ধরনের বামপন্থী রাজনীতি তৈরি হওয়া খুব জরুরি। সেই নতুন ধরনের বামপন্থী রাজনীতি তৈরি করার প্রক্রিয়া হিসেবে আমরা আসলে এই উদ্যোগটা গঠন করেছি, খুব সংক্ষেপে এবং খুব নিশ্চয়ই না, ঠিক আছে। এখন আপনাদের যে খসড়া ঘোষণাপত্রের কথা বললাম, এবং আপনাদের নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি নিয়ে বিভিন্ন যে বক্তব্য রেখেছেন, আজকেও আপনাদের যে উদ্বোধনী যে অনুষ্ঠান, আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানেও যে বক্তব্যগুলো এসছে, তাতে করে সেগুলো মানুষের মধ্যে আশা জাগানিয়া হয়তো, কিন্তু যেটা বড় প্রশ্ন থেকে যায় যে এই যে সুন্দর সুন্দর কথাগুলো, সেগুলো তো রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসেও আমরা শুনতে পাই বা বিভিন্ন সেমিনারেও শুনতে খুব ভালো লাগে, কিন্তু মূল চ্যালেঞ্জটা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করা এবং জনমত গড়ে তোলা, তাদেরকে বোঝানো। মানে আপনি ধরেন আমাকে অমর্ত্য সেনের কল্যাণ অর্থনীতি বোঝাতে গেলে আমি হয়তো বুঝবো, কিন্তু যে মানুষটা অন্ন বস্ত্র বাসস্থানের প্রশ্নে প্রতিনিয়ত সংগ্রাম করছেন, যার হয়তো পারসেপশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে মানে ব্যাপ্তি, সেটা হয়তো ওরকম বিস্তৃত না, হ্যাঁ, তিনি হয়তো তার মতো করে বোঝেন বিষয়গুলো, তাদেরকে বোঝানোর জন্যে, তাদের কাছে পৌঁছানোর জন্যে কি কৌশল অবলম্বন করতে যাচ্ছেন, যদি একটু আমাদেরকে ধারণা দেন। প্রথম কথা হচ্ছে যে আসলে এই কৌশল শুধুমাত্র আমরা অবলম্বন করবো এমন না, আমরা একটা নতুন সংগঠন হিসেবে সবার কাছ থেকে সাহায্য চাই। আমরা মানে আপনারা দর্শক যারা শুনছেন, মানে যে কোনো আমাদের ওয়েবসাইট দেওয়া আছে,
আপনারা চাইলে প্লিজ যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের মন্তব্য, ক্রিটিসিজম, মানে উই ওয়েলকাম ইট ভেরি মাচ। সো এটাই কারণে বললাম যে কৌশলটা কি হবে সেটা আসলে আমরা সামনের দিনে যখন জনসংযোগ করব, সেই জনসংযোগের মধ্যে থেকেও বের করার চেষ্টা করব। এবং কিন্তু যদি মৌলিকভাবে বলি, তাহলে আমাদের মনে হয় যে তাত্ত্বিক কথাগুলো আসলে জনগণ পর্যন্ত পৌঁছায় না। আমরা আমাদের কর্মসূচি যখন নির্মাণ করব, সেটি জনগণের কাছে এমনি বোধগম্য হবে। কথার কথা, আমি যদি একটা ন্যূনতম মজুরির কথা বলি, যে বাংলাদেশের জাতীয় ন্যূনতম মজুরি এত টাকা হতে হবে, এইটা একজন মানুষ বুঝে। এইটা কেন এটা বাড়া দরকার সেটা একটা শ্রমিক আপনি বোঝে। তো আমার তাকে যে আমি সামাজিক গণতন্ত্র করব, সামাজিক গণতন্ত্রের ফ্রেমওয়ার্ক বোঝানোর দরকার নাই। আমার তাকে বলতে হবে যে আপনার এখানে ইউনিয়নাইজ করার অধিকার নেই, আপনাকে এখানে ফেডারেশন বা কর্মচারীদের ইউনিয়ন গঠন করতে দেওয়া হয় না। এখানে আপনার এই অধিকারটা, আইনগত অধিকারটা নিশ্চিত করতে হবে। আমি যদি বলি যে এখানে যেখানে যে ন্যূনতম মজুরি, সেই মজুরি বাড়াইতে হবে। আমি যদি বলি যে এখানে প্রকৃতিকে যেভাবে করে ধ্বংস করে উন্নয়ন প্রকল্প করা হচ্ছে, সেটা মানুষজনদের যে জীবন মান এবং আমাদের এই গোটা অর্থনীতি, সেটাকে আসলে ইতিবাচক ভাবে এটার জন্য ইতিবাচক হচ্ছে না, এই কথাটা মানুষ বুঝতে পারে। তো আমি যখন আমার কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে যাব, বা আমি যখন জনগণের সাথে কথা বলতে বলতেই আমার কর্মসূচি তৈরি হবে, ফলে জনগণ এই কথাগুলিকে কোন ভাষায় বলে সেটি আমরাও একটা শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। এবং আমাদের বিশ্বাস যে যখন আমরা আমাদের যেই চিন্তা ভাবনাগুলো সেগুলোকে কর্মসূচিতে রূপান্তর করতে পারবো, তখন সেই কর্মসূচি জনগণের কাছে একাধারে বোধগম্য হবে এবং আকর্ষণীয় হবে। রাইট, ধন্যবাদ। আমি একটু হামিম আপনার কাছে আসতে চাই। আপনারা যে বড় যে রাজনৈতিক দলটির সঙ্গে আপনি নিজে যুক্ত রয়েছেন, অনেকেই মনে করছেন বা প্রেডিকশন হচ্ছে এরকম যে আপনারা হয়তো আগামী মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে হয়তো সরকার গঠন করতে যাচ্ছেন। হয়তো কথাটা আমি দুবার বললাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি তরুণ নেতৃত্বকে রিপ্রেজেন্ট করছেন, বা আপনি নিজে একজন তরুণ নেতা আপনার রাজনৈতিক দলের, এখন মূল যে দলটি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা রাষ্ট্রের যে মৌলিক যে পরিবর্তনগুলো তারা ঘটাতে চায় বলে অঙ্গীকার করেছে বা অঙ্গীকার করতে যাচ্ছে, সেই জায়গাটিতে ছাত্র রাজনীতি বা এই যে তরুণদের যে রাজনীতি, সেটার সংযোগটা কীরকম? একটা বড় ধরনের অভিযোগটা হচ্ছে যে ওই মূল দল যে কথাগুলো বলে সেটির এক ধরনের লেজুর বৃত্তি বড় রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো করে। সো আপনাদের নিজস্ব যে কর্মসূচি বা নিজস্ব যে এজেন্ডাগুলো রয়েছে, ম্যানিফেস্টেশনগুলো রয়েছে তরুণদের জন্যে, সেগুলোকে কিভাবে আলাদা করবেন যদি আমাদেরকে একটু বলেন। আসলে আপনি দেখুন যে ছাত্র রাজনীতিকে এত বছর যাবত আমরা বিশেষ করে গত 17 বছর যাবত আমরা বলতাম যে এটা লেজুর ভিত্তি, অথবা আপনি দেখুন যে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট রেজিমের এক প্রকার লাঠিয়াল বাহিনী হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছিল, যার জন্য স্বাভাবিকত ছাত্র রাজনীতি কথাটি শুনলে সকলে কিন্তু ছাত্রলীগের আমলের যে রাজনীতি সেটিকেই খালি চোখে মনে করে, এবং এইখান থেকে কিন্তু এক ধরনের ভীতি সঞ্চার বর্তমান তরুণ প্রজন্ম তথা দেশবাসীর মাঝে রয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে দলের ম্যানিফেস্টো একদিকে, আর আমাদের ছাত্র সংগঠন হিসেবে আমাদের কি করণীয়, আমরা কিন্তু আমাদের ছাত্র রাজনীতিকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে দেখি। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী তার প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয় যেমন বিভিন্ন ক্লাবিং করতে পারে, কেউ ডিবেট ক্লাব, কেউ স্পোর্টস ক্লাব, এছাড়াও বিভিন্ন ক্লাবের সাথে নিজেকে সংযুক্ত করতে পারে, ঠিক একইভাবে কোনো শিক্ষার্থী যদি চায় যে তিনি তার পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিক চর্চা করবেন, অর্থাৎ পলিটিক্যাল প্র্যাকটিসটা করবেন, নেটওয়ার্কিং তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত হতে পারেন। এবং এই ছাত্র রাজনীতির সাথে যুক্ত হওয়া মানে যে তার আজীবন ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিতে হবে, দিনের পর দিন তিনি ফেল করে একই ক্লাসে থেকে যাবেন এবং ছাত্রদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন, বিষয়টি কিন্তু এমন নয়। বরং আমরা যেমন আপনি দেখবেন যে আমাদের অনেকেই কিন্তু আজকে যারা ন্যাশনাল টিমের ক্রিকেটার হয়েছে অথবা বড় বড় অনেক আশেপাশের বিষয় গিয়েছে, তারা কিন্তু কখনোই এই পেশাদারিত্বের জায়গা থেকে সেখানে গিয়েছিলেন না। তারা প্রথমে শখের বশে সেখানে গিয়েছিলেন, একটা পর্যায়ে যে তারা যখন মনে করেছেন এখানে আমি আমার ক্যারিয়ার করতে পারি, তারা তখন সেটিতে মনোনিবেশ করেছেন। ঠিক একইভাবে আমরা যারা ছাত্র দলের রাজনীতি করি বা ছাত্র সংগঠনগুলো করি, আমাদেরও কিন্তু প্রাণপণে প্রথমে আমরা শখ থেকে এই রাজনীতিতে আসি। আপনি অভিযোগ করলেন যে লেজুর বৃত্তির বিষয়টা আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি হয়েছে, আপনারা সেটা থেকে কিভাবে আলাদা? ধরেন জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় কমিটি যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই স্পিরিটের বাইরে গিয়ে কি আপনাদের কিছু করার সুযোগ রয়েছে? আচ্ছা, আমি বলি এটা আমরা কিভাবে আলাদা, এটা যদি আমাদের দল কখনো জন আকাঙ্ক্ষার বিপরীতে যায় তখন বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জন আকাঙ্ক্ষার বিপরীতে যে বা শিক্ষার্থীদের স্বার্থের বাইরে যে কোনো সিদ্ধান্ত নেয়নি, সুতরাং এখন তো আমি আসলে এটা হাজার মুখে বলে প্রমাণ করতে পারবো না যে আমি কিভাবে আমরা লেজুর ভিত্তি করি না। প্রমাণ করার দরকার নেই। আই এম জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। ধরেন এমন একটি সিদ্ধান্ত
যদি এরকম হয় যে বিএনপি ক্ষমতায় গেছে এবং আপনাদের দল থেকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার কোনো একটি বিষয়ে সমালোচনা করার মতো অবস্থা কি আপনাদের আছে ছাত্র সংগঠন হিসেবে? কোনো তখন কিন্তু তিনি শুধু আমাদের দলের প্রধান হিসেবে থাকবেন না, বরং তিনি তখন দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ দেশের সকল মানুষ আমানত তার কাছে থাকবে। আপনি এইখানে দুইটি বিষয়, একটা হচ্ছে তিনি যদি কোনো প্রধানমন্ত্রী অবস্থায় কোনো অন্যায় করেন বা কোনো অন্যায্য সিদ্ধান্ত নেন, ছাত্র সংগঠন হিসেবে আমরা অবশ্যই প্রতিবাদ করবো, কেননা আমরা শুধু আমাদের দলীয় প্রধানের কিন্তু প্রতিবাদ করছি না, বরং এটি দেশের প্রধানমন্ত্রীর কোনো অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদ করছি। খুবই খুবই আর খুবই দ্বিতীয়ত, খুবই অপটিমিস্টিক, কিন্তু আপনি আরেকটু আমাকে বলি, একটা উদাহরণ দেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল তৈরি হওয়ার পর থেকে আজ অবধি ছাত্র দল কখনো মূল দলের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করেছে বা চ্যালেঞ্জ করার মতো অবস্থায় গেছে, এরকম কোনো কিছু আপনি জানেন কিনা? এটা কোনো নজির আছে কিনা? আহ, আমি আপনার কাছে, আমার জানা নেই, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পথে কোনো জনগণের বিপরীতে যে বা জন আকাঙ্ক্ষার বিপরীতে যে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা আপনার এটা জানা আছে কিনা, সেই ক্ষেত্রে আমি তাহলে বলতে পারবো যে আসলে তখন ছাত্রদল কি অবস্থান নিয়েছিল। মানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্মলগ্ন থেকে আজ অবধি কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, এটি কি জোর গলায় বলা যায়? মানে একটা রাজনৈতিক দল ভুল করে না? আমি স্পেসিফিক, আমি আপনাকে মানে এরকম 10টা উদাহরণ দিতে পারবো, কিন্তু আমি সেটি দিতে চাচ্ছি না। কিন্তু আমি এটা থিওরিটিক্যালি আপনি বলেন যে একটা রাজনৈতিক দল ভুল করতে পারে না, ভুল করেছে না, এত বড় একটা রাজনৈতিক দল, তো সেটির সমালোচনা আপনারা করেছেন কিনা বা করবেন কিনা বা করার সুযোগ আছে কিনা সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি। আমি তো বললাম যে ভুল করলে সেটি সমালোচনা শুধু না, প্রতিবাদও আমরা করব, কিন্তু আবার আমি আপনাকে এই বিষয়ে আসছিলাম যে আমি প্রথমে একটি বললাম প্রধানমন্ত্রী হিসেবে, আরেকটি বিষয় যে আমাদের দল যদি কখনো কোনো ছাত্র বান্ধব অর্থাৎ অথবা ছাত্রদের বাইরে যে ছাত্রদের স্বার্থের বাইরে যে কোনো সিদ্ধান্ত নেই, সেই ক্ষেত্রে আমরা ছাত্রদল যে দায়িত্বটি পালন করবো সেটি হলো আমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আমাদের দলের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এবং ছাত্রদের যে স্বার্থান্বেষী যে সিদ্ধান্ত, সেই দুটির ভিতর নেগোশিয়েট করার কাজ প্রাথমিকভাবে করব, অর্থাৎ দল যেন তার এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে, বরং ছাত্রদের স্বার্থকে প্রায়োরিটি দেয়। কিন্তু আপনারা তো শুধুমাত্র ছাত্রদের, আমরা সেই কাজটি করব। আপনারা তো শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থের বিষয় কনসেন্ট্রেট করেন না, আপনারা তো সেটির বাইরে গিয়ে জাতীয় রাজনীতির অনেক কিছুই মূল দলের যে সহযোগী হিসাবে কাজ করেন। ধরো যাক একটা হরতাল ডাকলো বিরোধী দলে বিএনপি, সেটার পিকেটিং এর কাজটা তো ছাত্র দলই করে থাকে, এটা কি ছাত্র দলের কাজ কিনা? আসলে আমি তো বললাম যে আমরা সহযোগী সংগঠন, অর্থাৎ বিএনপি একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সাথে যদি আমাদের সিদ্ধান্ত ঐক্যমত থাকে, সেটা তো অবশ্যই তো আমরা সেই হরতাল সফলে অংশগ্রহণ করব। শুধু ছাত্র সংগঠন হিসেবে আমরা নয়, বরং আপনারা বিভিন্ন সময় দেখেছেন বিএনপি বিভিন্ন সিদ্ধান্তের সাথে অন্য সকল রাজনৈতিক দলও কিন্তু ঐক্যমত পোষণ করতেন অথবা সেই সকল হরতালে কিন্তু সমর্থন জানাতেন। সুতরাং বিরোধী দলের আমলে এক ব্যাপার, আবার সরকারি দলের আমলে কিন্তু ব্যাপারটা ভিন্ন। আমি আসলে আমার উত্তরটি পাইনি, মানে আমি যেটি আসলে জানার চেষ্টা করছি যে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটির সঙ্গেই তো আমরা খুবই অ্যালাইন দেখি ছাত্র দলকে, তো সেটি থেকে আলাদা করার কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এগোচ্ছেন সেটি যদি আমাদেরকে একটু বলেন। আমরা যে ছাত্র সংগঠনের কাজ তো আমরা ছাত্রদের সাথে করছি, কিন্তু আপনি যদি বলেন যে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আমরা যেই সিদ্ধান্ত আমাদের শিক্ষার্থীদের পক্ষে আসে অথবা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তো আমরা বাস্তবায়নে কাজ করবই। এখান থেকে তো একটা রাষ্ট্রের স্বার্থে একটা সিদ্ধান্ত হচ্ছে, সেই সিদ্ধান্তের বাইরে যে আলাদা অবস্থান নেওয়ার তো জায়গা আমাদের নাই, বা আমরা নিতেও পারবো না, কারণ সেটা তো রাষ্ট্রের স্বার্থে হচ্ছে, রাষ্ট্রের বৃহত্তর প্রশ্নে হচ্ছে। ক্ষমতায় যাবার আগেই যে ধরনের শৃঙ্খলা বিরোধী কাজের কিছু অভিযোগ আমরা পেয়েছি এবং সে বিষয়ে আপনাদের দলের যিনি চেয়ারম্যান, যখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং বেশ কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, এবং চাঁদাবাজি থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের যে অভিযোগগুলো এসছে, আপনার কাছে কি মনে হয় যে ক্ষমতায় যাওয়ার পরে এটির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য? আসলে আমার মনে হয় না যে ক্ষমতায় যাওয়ার পর আমাদের এটি প্রবণতা আরো বাড়বে, কারণ আমরা দেখছি আমাদের দল বা দলীয় প্রধান যদি এই ধরনের যে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকে প্রমোট করতেন, সেক্ষেত্রে এটি হতো। কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশে প্রথম একটি রাজনৈতিক দল যারা শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থা নিয়ে ক্ষান্ত হয়নি, বরং নিজ দলের কোনো কর্মী
সেই দলের দলীয় পদ ব্যবহার করে যদি কোনো অন্যায় অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে দল নিজে বাদী হয়ে মামলা করেছে। এটি কিন্তু নতুন বাংলাদেশে একটি নতুন বন্দোবস্ত আপনি বলতে পারেন। এই ধরনের দৃষ্টান্ত কিন্তু আগে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে অ্যাটলিস্ট দেখায়নি, বাংলাদেশের সূচনা লগ্নের পর থেকে আর কেউ দেখায়নি। সুতরাং আমরা প্রচন্ড রকম আশাবাদী। আমাদের বিশ্বাস যে আমাদের দলীয় প্রধান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন বা প্রধানমন্ত্রী হবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আরো স্ট্রিক্ট হবে এবং কোনো দলীয় নেতাকর্মী যদি দলের পদকে ব্যবহার করে কোনো ধরনের অন্যায় অপকর্ম করতে চায়, আমার মনে হয় সহজে সেটি তারা করতে পারবে না। রাইট, আসবো আপনার কাছে হামিম। আমি মেঘু মোল্লার আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে এই যে জাতীয় নির্বাচনের ঠিক আগেই আপনারা নতুন প্ল্যাটফর্মের ঘোষণাটি দিলেন, এই সময় ঘোষণাটা দেওয়ার কি কোনো আলাদা তাৎপর্য, সিগনিফিকেন্স বা কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, মানে এই সময়টাকে কেন বেছে নিলেন? নট নেসেসারিলি। আমরা আর্লিয়েস্ট সময় পসিবল দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের আসলে গত মাসের 16 তারিখ 17 তারিখ নাগাদ ডিসেম্বর ধরে করার একটা পরিকল্পনা ছিল, সেটা তখন হয়নি। মানে আমরা উদ্যোগটা গুছিয়ে উঠতে উঠতে আমরা সব থেকে কম সময়ে যেই ডেটটায় ফিজিবল ছিল আমাদের জন্য এটা লঞ্চ করা, আমরা সেই ডেটে এটা লঞ্চ করেছি। এটার সাথে নির্বাচন এই মুহূর্তে থাকার কোনো আলাদা সম্পৃক্ততা নেই, কারণ আমরা তো আসলে নির্বাচনে অংশগ্রহণ করছি না, বা নির্বাচনে আমাদের তেমন কোনো, সেই অর্থে নির্বাচনের মানে কোন দল, মানে যেটা আপনার সংসদ গঠনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের কোনো ভূমিকা থাকছে না। Right. সো এটা এমন না যে আমরা নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে লঞ্চ করেছি। সো এই সময়ের যে খুব মানে সময়ের আলাদা করে মাহাত্ম্য আছে এমন নয়, এটা কোইন্সিডেন্টাল যে ঠিক ইলেকশনের আগে এটা। এই নির্বাচনে তো আপনাদের আর অংশগ্রহণ করার সুযোগ নেই এবং আপনারা তো এখনো পর্যন্ত একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল হয়ে ওঠেননি, কিন্তু এই নির্বাচন তো নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। কারা ক্ষমতায় আসবেন এবং কিভাবে রাষ্ট্রের যে মানে ফিউচার যে ডিরেকশনটা সেটা কিভাবে সেট হবে, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কাকে ক্ষমতায় দেখতে চান, মানে কারোর প্রতি কি আপনাদের এরকম কোনো সমর্থন রয়েছে? যে আসলে এটা রাজনৈতিক এটা দলগুলো- বলা খুব ডিফিকাল্ট, কারণ আমরা একটা প্ল্যাটফর্ম, মানে আমি এখানে এটা খুবই মানে প্রত্যেকটা কথা বলতে বলতে ভাবতে হচ্ছে যে আসলে আমি যে কথাটা বললাম সেটা আসলে অন্য কারোর সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে কিনা, কারণ এটা কিন্তু একটা মৌলিক ক্রাইসিস। কারণ ধরেন এখানে নানান মতাদর্শের বা নানান রকম ব্যাকগ্রাউন্ডের লোকজন এক জায়গায় হয়েছে, কাজে আসলে এভরিওয়ান ক্যান স্পিক ফর দেমসেলভস যে এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে তাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা। কিন্তু অ্যাজ সাচ প্ল্যাটফর্মের অমুককে জিতাইতে হবে বা অমুককে জিতান জাতীয় কোনো বক্তব্য নাই। তবে আসলে আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে হয়তো নির্বাচনের আগেই কথাবার্তা বলবো, কিছু কাঠামোগত বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু কালেকটিভলি স্পিকিং আমাদের কোনো হচ্ছে মানে কাকে দেখতে চান মার্কা কোনো উত্তর নাই। আপনি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলে আমি আমার অ্যাসেসমেন্ট বলতে পারি, বাট সেটা কালেকটিভ রিপ্রেজেন্টেশন হবে না। কিন্তু তারপরেও আপনার বিবেচনাতে বা আপনার যে প্রেডিকশন সেই অনুযায়ী মানে কাদের সম্ভাবনাটা বেশি দেখছেন আপনি? এটা কি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলেন? আমি মেঘমোল্লার বসুকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আচ্ছা, যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন তাহলে আসলে আমার মনে হয় যে নির্বাচনে কি ঘটবে এটা একটা ব্ল্যাক বক্সের মতো হয়ে আছে, কারণ বাংলাদেশের একটা বড় অংশ, মানে একটা সিগনিফিক্যান্ট অংশ মানুষ, আমাদের ভালো লাগুক নাই লাগুক, তারা আওয়ামী লীগের ভোটার ছিলেন এবং তারা হয়তো যদি মার্কায় এবারও নৌকা থাকতো তারা নৌকায় ভোট দিতেন। সো এই জনগোষ্ঠীটা ইলেকশনে আদৌ টার্ন আউট করবে কিনা, টার্ন আউট করলে তারা কাদেরকে ভোট দেবে, এটা একটা গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। আমার কাছে মনে হয় যে নির্বাচনকে কেন্দ্র করে আসলে প্রচুর পরিমাণে মিডিয়ার যে ন্যারেটিভ গুলি তৈরি হচ্ছে সেটাতে কোনো কোনো পার্টিকুলার দলকে খুব দুর্নীতিগ্রস্ত এবং চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি পোর্ট্রে করা হচ্ছে এমন ফর্মে, যেটা হচ্ছে যে যেন বা অন্য সাইড দুর্নীতিগ্রস্ত না, যেন বা অন্য সাইডে কোনো চাঁদাবাজির উদাহরণ নাই, যেন বা অন্য সাইড ধোয়া তুলসী পাতা। right. তো সেই পারসেপশন কতখানি ভূমিকা রাখবে আমি জানি না। তবে এখানে আসলে বিষয়টা এরকম যে আপনারা যদি এখানে কি বলবো, বাংলাদেশে দক্ষিণপন্থীদের রাজনৈতিক শক্তি বা সক্ষমতা কখনো এতখানি ছিল না বর্তমানে যতখানি আছে, এবং বাইনারিটা যদি সেন্টার ভার্সেস রাইট হয়ে যায়, যেটা এবার নির্বাচনে হবে, তাহলে আসলে বলাটা খুব ডিফিকাল্ট। তবে মানে ইলেকশন যেরকম ফরগন কনক্লুশনের মতো অনেকে আচরণ করছে, আমার মনে হয় না যে ব্যাপারটা এরকম যে কোনো একটা নির্দিষ্ট দল ইতিমধ্যে জিতে গেছে বা নির্বাচন ওই দলটিই জিতবে। Right. বরং আমার কাছে মনে হয় যে প্রচুর মানুষ আনডিসাইডেড আছেন এবং তারা আসলে কোন দিকে ভোট দিবেন, যেহেতু আমরা আসলে 18-20 বছর ভোট হয় নাই, কাজে নতুনরা কি পরিমাণ ভোট দিতে যাবেন, ভোট দিলে তারা কাদেরকে ভোট দিবেন, সেগুলো সবই আসে। সো আমি এরকম কোনো প্রেডিকশন করতে পারবো না যে অমুক জিতবে বা অমুক Right. হারবে। আমার একটা ধারণা হচ্ছে ইলেকশনটাকে যত মানে ইজি বা ফরগন কনক্লুশন মনে হচ্ছে ওইরকম হবে না, সেটি হয়তো হবে না। রাইট, এখন সব মেঘমোল্লার হবে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম যে আপনাদের বিভিন্ন বক্তব্য এবং আপনাদের যে লিটারেচার, যে ঘোষণাপত্র, সেখানে জুলাই চেতনার কথা আছে, জুলাই অভ্যুত্থানের কথা আছে, যদিও জুলাই চেতনা এই বিষয়টিকে নিয়েই এখন অনেকেই সন্দেহ
প্রকাশ করেন। আমি ব্যক্তিগতভাবে আমি অতটা সন্দেহবাদী নই বা সন্দেহপ্রবণ নই, আমি এখনও আশাবাদী হতে চাই। কিন্তু আমরা যারা জুলাই চেতনাকে ধারণ করেন তাদের একটা অংশের মধ্যে এই বিষয়টি, আমি যেটি হামিমকেও বলার চেষ্টা করেছিলাম, যে এক ধরনের ভীষণ রকমের ইগো ড্রিভেন একটা মনস্তত্ত্ব দেখতে পাই, এবং প্রতিপক্ষকে কোনো ধরনের কোনো রিকনসিলিয়েশনের সুযোগ না দিয়ে একদম যে কোনোভাবে বিনাশ করার একটা মানসিকতা, সেটি আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছরে। সেক্ষেত্রে আপনাদের নতুন যে প্ল্যাটফর্ম, সেটি ইনক্লুসিভিটির প্রশ্নে আপনারা যদিও বলেছেন, কিন্তু আমি তারপরে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কতটুকু ইনক্লুসিভ হতে পারবেন আপনারা বলে মনে করছেন। আসলে এখানে মুশকিলটা হচ্ছে কি, যেরকম মুক্তিযুদ্ধের চেতনা কথাটা, মুক্তিযুদ্ধের চেতনা তো একটা ভালো জিনিস, আমরা তো মুক্তিযুদ্ধের চেতনাও ধারণ করি, আমাদের মানে গণতন্ত্রের মুক্তিযুদ্ধের কথা, Sure. জুলাইয়ের কথা তো বেশি আছে, কম মানে কম না। হুম। কিন্তু তাই বলে একটা মুক্তিযুদ্ধ তো আসলে তাই বলে আওয়ামী লীগ বলতে বলে কি মুক্তিযুদ্ধের চেতনা ইন সেলফ একটা খারাপ জিনিস হয়ে যায়? বা একইভাবে এনসিপি বা আপ বাংলাদেশ বা এই ডাকসু কেন্দ্র করে যেই কি বলবো ইন্ডিভিজুয়ালিস্ট মবস্টাররা নির্বাচিত হয়েছেন, ইন্ডিভিজুয়ালিস্ট বললাম তো, কিন্তু ইন্ডিভিজুয়াল মবস্টাররা নির্বাচিত হয়েছেন, তারাও জুলাই চেতনা কথাটা ব্যবহার করেন দেখে জুলাই চেতনা কথাটার একটা খুব নেতিবাচক একটা মানে কনোটেশন তৈরি হয়েছে। কিন্তু আমরা জুলাই চেতনা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষজন একটা মৌলিক সাম্য ন্যায় বিচারের দাবিতে এক জায়গায় হচ্ছেন, এবং সেটার মধ্য দিয়ে একটা জগদ্দল স্বৈরাচারের পতন ঘটছে। এই যে পুরো ঘটনাটা, এটাই আমাদের কাছে জুলাইয়ের চেতনা। জুলাইয়ের চেতনা মানে আমাদের কাছে কি বলবো, মানে হঠাৎ করে হুট করে গণতন্ত্র বাদ দিয়ে শরিয়া কায়েম করার রাজনীতি না। জুলাইয়ের চেতনা মানে আমাদের কাছে ভারত বিরোধিতা বা ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতার নামে বাংলাদেশের সাম্প্রদায়িকতার চাষবাস করে না। জুলাইয়ের চেতনা বলতে আমাদের কাছে আপনার জুলাইয়ের শুরুতে আমরা দেখলাম নারীরা সবাই সামনে, এখন নারীরা বাইরে কি করছে, নারীদের পোশাক নিয়ে স্লাট শেমিং, নারীদের অবস্থান নিয়ে নানান রকম কটু কথা, নারীদের চরিত্র হনন, এটা আমাদের কাছে জুলাইয়ের চেতনা না। সো আসলে আমরা জুলাইয়ের চেতনা বলতে কি বুঝি সেটা আমরা যখন আমাদের কর্মসূচিগুলি দিব তখন পরিষ্কার হবে। আমি আপনার ফিয়ারটা বুঝতে পেরেছি যে আসলে জুলাইয়ের চেতনা শুনলে এক ধরনের একটা মববাজির কথা মনে হয়, কিন্তু আসলে জুলাইকে আমরা মববাজদের হাতে ছেড়েও দিতে পারি না। জুলাইয়ে যেমন মববাজরা ছিলেন, তেমনি জুলাই একটা বড় অংশ মানুষ খুবই একটা শুভবোধের জায়গা থেকে, একটা সাম্যমূলক রাষ্ট্র দেখার আগ্রহ বা আকাঙ্ক্ষার জায়গা থেকে সংযুক্ত হয়েছিলেন। তো আমরা যখন জুলাইয়ের চেতনা কথা বলছি, আমরা সেই মানুষটার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধরার চেষ্টা করছি। এখানে একটা মববাজির মধ্য দিয়ে সর্বক্ষণ মানে মানে আমি আপনাকে এটা কথা দিতে পারি যে আমরা 7 দিন বাদে বাদে 32 নাম্বার ভাঙতে যাবো না আর কি, মানে সহজ কথা জটিল কথার যদি সহজ উত্তর দিই, জুলাইয়ের চেতনা বলতে আমরা সেটা চাচ্ছি। জি, মেঘমল্লার আসবো আপনার কাছে। আমি হামিম আপনার কাছে ঠিক একই প্রসঙ্গে আসতে যাচ্ছি। আপনি আপনার সূচনা বক্তব্যের একটি পর্যায়ে বলেছেন যে মানে ছাত্র রাজনীতি বা আপনারা যে ধরনের রাজনীতি করছেন সেখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এইভাবে সহশিক্ষা কার্যক্রম হিসেবে আপনারা দেখছেন, এবং এটা আমি খুবই ইতিবাচক মনে করি যে সংস্কৃতির চর্চা হবে, বিতর্ক হবে, স্পোর্টস হবে, সব কিছু মিলিয়েই তরুণদের যে মানুষ গঠন সেটি সম্পূর্ণ হবে, এবং জাতির যে ইতিবাচক রূপান্তর সেখানে আপনারা ভূমিকা রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে, এমন একটি বাস্তবতায় আমরা উপনীত হয়েছি যেখানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা যে কোনো একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি যদি আপনার মতো করে সংস্কৃতি চর্চা করতে চান, কথার কথা যে আপনি রবীন্দ্রনাথের গান পছন্দ করেন, রবীন্দ্রনাথকে পছন্দ করেন, এখন রবীন্দ্রনাথ যেহেতু ভারতের মানুষ কোট আনকোট, মানে সেই ক্ষেত্রে আপনি হচ্ছেন ভারতপন্থী, এরকম একটি ট্যাগ চলে আসছে মানে বিভিন্নভাবে, মানে রবীন্দ্রনাথকে বর্জন করতে হবে, মানে অনেক সংস্কৃতি যেটি চর্চিত হয়েছে সেই সংস্কৃতিগুলো ভারতীয় সংস্কৃতি হিসেবে সেগুলোকে দূরে সরিয়ে দেওয়ার এক ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি কি হামিম? আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি কি, এটা যদি আপনার দেখতে হয় তাহলে আপনি গত কয়েকদিন আগে দেখবেন যে আমরা ডাকসুর ভিপি হিসেবে যাকে বলছি বা ডাকসু নেতৃত্ব হিসেবে যাদেরকে বলছি বা প্রচার করছি, গত কয়েকদিন পূর্বে আপনি দেখবেন যে আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক হিসেবে আমরা যাকে চিনি, বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথে কিন্তু এই ডাকসু নেতৃবৃন্দ দেখা করেছেন। অথচ তার 2 দিন আগেও কিন্তু তারা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে ধরেছেন। আমরা তো আমরা কি ধরনের রাজনীতি করি সেটা দেখতে আপনার খুব দূরে যাওয়া লাগবে না, বা খুব অনেক বেশি ঘটনার বিশ্লেষণ করা লাগবে না। এই ঘটনাটিকে আপনি বিশ্লেষণ করলে বুঝবেন যে আমরা কোনো ট্যাগের রাজনীতি করি না, আমরা আমাদের সমালোচনা অথবা
আমাদের যারা কনস্ট্রাকটিভ ওয়েতে সমালোচনা করে না, নিষেধগাছ ছড়ায়, তাদের সাথে আমরা এক টেবিলে বসতে রাজি আছি। তা এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে দেশের বিভিন্ন সংকট সমাধানে আমরা রাজি আছি। আমরা কিন্তু কোনো ধরনের ট্যাগের রাজনীতিতে বিশ্বাস করি না, এবং কাউকে আমি অমুককে বলবো অমুক অমুক দেশের দালাল, তমুককে বলবো তমুক দেশের দালাল, এই ধরনের রাজনীতি কিন্তু বাংলাদেশে করতে করতে বহু বছর পেরিয়েছে, প্রায় 54 বছর পার হয়ে গিয়েছে। শুধুমাত্র পলিটিক রেটোরিক্সই আমরা ইউজ করছি, কিন্তু বাংলাদেশের জন্য আমরা কিছুই করতে পারছি না। বরং আমার মনে হয় আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা এই যারা তরুণ প্রজন্ম, যারা এই জেন জির প্রতিনিধিত্ব করি, আমাদের এখন শুধু বলার জন্য বলা নয়, বরং বিভিন্ন আমরা পলিসি এবং রিসার্চ বেস যদি কাজ করতে পারি, বরং আমরা যারা তরুণ প্রজন্ম আছি তারাই যদি আমাদের দেশের পলিসি কি হবে সেই পলিসি বিনির্মাণে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশটা সঠিক পথে যাবে। এই ধরনের ট্যাগের যে রাজনীতি, এই ট্যাগের রাজনীতির বিরুদ্ধে কথা বলতে বলতে কিন্তু আরো সময় পেরিয়ে যাবে। কিন্তু এই ট্যাগের বিরুদ্ধে আমি আমার গবেষণার মাধ্যমে আমরা যদি আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা তুলে ধরতে পারি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সংকট মোকাবেলা সম্ভব। হাবিব, একটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যদি কাউকে খুব অ্যাব্রাপ্টলি যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে এই মুহূর্তে প্রধান সমস্যাটা কি আসলে, মানে কেউ হয়তো বলবেন যে এখানে এক ধরনের বৈষম্য রয়েছে, নারীর প্রতি বৈষম্য রয়েছে, যারা ভিন্ন মতের মানুষ রয়েছে তারা আক্রান্ত হচ্ছেন, সেটা একটা বিরাট সংকট। কেউ হয়তো আরও অনেক কিছু বলবেন, মানে এরকম তালিকা হয়তো দীর্ঘ। আমি আপনার দলের কনটেক্সট থেকে বলছি না, মানে আপনি একজন তরুণ নেতা হিসেবে আমি একটু জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে আপনার মতে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানতম সমস্যাটা কি আসলে? বাংলাদেশের বর্তমান প্রধান সমস্যা আমাদের বাংলাদেশি নাগরিকদের সাইকোলজিক্যাল সমস্যা, অর্থাৎ মনস্তাত্ত্বিক সমস্যা। আমরা মুখে অনেক ধরনের কথা বলি, কিন্তু একটি মনস্তাত্ত্বিক ভাবে গত 17 বছর ফ্যাসিস্ট রেজিম বা বিভিন্ন সময় অন্যায় দুঃশাসনের ভিতর দিয়ে বা কালচারাল বিভিন্ন ফ্যাসিজমের হেজিমনির ভিতর থেকে আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমরা চাইলেও এখন একটি পজিটিভ বা অপটিমিস্টিক ধারণা করতে পারি না। আমরা মুখে অনেকেই অনেক ভালো কথা বলছি, অনেক ধরনের কথা আমরা তুলে ধরছি। যেমন আপনি দেখুন, গত কয়েকদিন পূর্বে আপনি বললেন নারীদের নিয়ে সমস্যা, গত কয়েকদিন পূর্বে আমরা দেখলাম যে এনসিপির একজন নেতা বক্তব্যে বললেন যে সেভেন সিস্টার্স তছনছ করে দিলেন, তার পরের দিন আমরা দেখতে পেলাম সেই দলের থেকে সেভেন সিস্টার্স বেরিয়ে গেলেন। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখি যে নারী অধিকার নিয়ে অনেকে কথা বলেন, নারীদেরকে আপহোল্ড করার চেষ্টা করেন, উইমেন রাইটস বা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন, কিন্তু তাদের দলের তো সেই চর্চা নেই। অর্থাৎ এই জন্য আমরা বলছি যে বাংলাদেশের বর্তমান সমস্যা হচ্ছে মনস্তাত্ত্বিক সমস্যা। এই মনস্তাত্ত্বিক ভাবে আমরা গ্রাজুয়ালি যখন আরো একটি অপটিমিস্টিক মনস্তাত্ত্বিক যে কল্প সেটা আমরা গৃহীত করতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমি দুজনের কাছে যেতে চাই। প্রথমে মেঘু মোল্লার আপনার কাছে আসতে চাচ্ছি যে নতুন যে প্ল্যাটফর্ম সেটির ব্যাপারে তো অবশ্যই শুভকামনা থাকবে, কিন্তু আমাদের একটা শঙ্কা বরাবরই ছিল রাজনৈতিক দলগুলোকে আমরা স্বাধীনতার পরে যেভাবে দেশে দেখে এসেছি যে তারা মোরলেস সবাই মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে খুবই ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী মানসিকতার এরকম একটা জায়গায় চলে আসে। তো সেই জায়গা থেকে আমরা নতুন যে প্ল্যাটফর্মটা দেখছি সেই প্ল্যাটফর্মের মানে কি বলবো যে সবচেয়ে স্ট্রেংথ, যেটাকে কোর স্ট্রেংথ আমরা বলি, হ্যাঁ, শক্তির জায়গাটা কি বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে আমরা প্রথম থেকে এই সংকটগুলো বিষয়ে অবগত। আমরা অতীতে যে সকল রাজনৈতিক প্রজেক্ট হয়েছে সেই রাজনৈতিক প্রজেক্টগুলোর ভুল থেকে ইতিমধ্যেই শিক্ষা নিতে আগ্রহী। এবং আপনারা দেখবেন যে আমাদের যেই অর্গানোগ্রামটি প্রকাশিত হয়েছে সেখানে একটা জেনারেল অ্যাসেম্বলি প্রকাশিত হয়েছে 100 জনের উপরে সদস্য নিয়ে, আর আমরা 3 জনকে মুখপাত্র হিসেবে ডিক্লেয়ার করেছি। এই 3 জন যে আমাদের মুখপাত্র, আপনি জানবেন যে এটা রোটেশনালি বদলাতে থাকবে এবং আমরা কখনোই ওই একটা ব্যক্তি সেই পার্টির সবকিছু বা প্ল্যাটফর্মের সবকিছু সেই ফরমেশনে যাব না। আমরা শুরু থেকেই কালেকটিভ লিডারশিপের যে প্রক্রিয়া, সেই কালেকটিভ লিডারশিপের প্রক্রিয়াকে এনকারেজ করতে চাই। আমরা দেখতে চাই যে আসলে কালেকটিভ লিডারশিপের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পুরো কাজটি উঠিয়ে নিয়ে আসা সম্ভব হয় কিনা। সরি যদি সেখানে এই জায়গাটাতে একটু আমি বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই যে কালেকটিভ লিডারশিপ এনসিপির ক্ষেত্রেও কিন্তু তারা জামায়াতের দিকে ঝুঁকবে কি ঝুঁকবে না বা সেই জোটে যাবে কিনা সেটাও কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি। কালেকটিভ একটি ডিসিশনের ভেতরে ডেমোক্রেটিক প্রসেসই কিন্তু সেটি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু বিভিন্ন মতের মানুষদেরকে জড়ো করেছেন, বিভিন্ন মত বলতে আমি মানে রাইট উইং বাদ দিয়ে মোটামুটি সেন্ট্রিস্ট এবং লেফট উইংয়ের কথা বলছি, সেখানেও যদি ওই প্রসেসের ভেতরেও যদি কোনো মানে কোনো ধরনের দুর্বলতা থাকে, সেই ক্ষেত্রে মানে এটার মানে সেফগার্ডিং প্রসেসটা কি, মানে সেটা একটু যদি বলেন।
মানে এই কম্প্যারিজনটা করে কোনো লাভ নাই, তার কারণ এনসিপি ফান্ডামেন্টালি একটা সেন্টার রাইট প্রজেক্টই ছিল। মানে সেন্টার রাইট প্রজেক্টের তো এটাই হওয়ার কথা। মানে আমার মুশকিলটা হচ্ছে, যেখানে মুশকিলটা হচ্ছে সেটা হচ্ছে যে সেফগার্ড হচ্ছে আপনার কনস্টিটিউয়েন্সি যেটা চাবে সেটাই হবে। সেখানে যদি কিছু মানুষ ওই কনস্টিটিউয়েন্সি মানে ওইটার মধ্যে যদি তারা নিজেকে আর মানে রাখতে না পারেন, বা তারা যদি মনে করেন যে না এই পার্টিটা তাদের জন্য না, তারা হচ্ছে থাকবেন না। কিন্তু আমরা যেই প্রক্রিয়াগত সেফগার্ড হচ্ছে, আমরা যখন আমাদের গোটা প্ল্যাটফর্মটি বানাবো, মানে প্ল্যাটফর্ম বলতে আমাদের ইলেকট্রাল প্ল্যাটফর্ম হোক বা সংগ্রামের প্ল্যাটফর্ম হোক, যাই হোক না কেন, সেটা আমরা অসংখ্য মানুষের সাথে একটা ডায়ালেকটিক্যাল প্রসেসের মধ্য দিয়েই বানাবো। সো আমরা প্রচুর পরিমাণে ইনপুট এমনি করেই নিতে যাব, যার মধ্য দিয়ে আসলে আমাদের পক্ষে সাংগঠনিকভাবে যত মানুষ, সর্বোচ্চ যত মানুষের মতামত নেওয়া সম্ভব হয় প্রত্যেকটা সিদ্ধান্ত তৈরি নেওয়ার আগে, সেটা আমরা করতে করতেই কিন্তু পার্টির যে স্ট্রাকচার যেটা আমরা বিল্ড করবো সামনের দিনে, সেটা বিল্ড করব। আর একটা কথা আমি কালেক্টিভ লিডারশিপের কথা আবারও এই জন্যই বলছি যে এনসিপির সাথে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স ছিল। এনসিপির যে অর্গানোগ্রাম, সেই অর্গানোগ্রামটা বিএনপি, আওয়ামী লীগ, জামাতের অর্গানোগ্রামের চেয়ে ডিফারেন্ট না। সেটা ওই একই রকম হায়ারার্কিক্যাল একটা অর্গানোগ্রাম। এখন আমাদের গোটা অর্গানোগ্রামটা আপনার সামনে আসে নাই, কিন্তু আসলে আপনি দেখতে পাবেন যে এখানে এটার কাঠামোগত ভাবেই, যাতে করে কোনো রকম এক ব্যক্তির কাল্ট এটা না হয়, সেটা এনশিওর করার জন্য নানান রকম সেফগার্ড অলরেডি প্লেস করা হয়েছে। তার মধ্যে একটা আমি আপনাকে উদাহরণ দিলাম, যে আমাদের যে তিনজন মানুষকে আপনারা সামনাসামনি পেলেন, তারা সেটা হচ্ছে তিনজন মুখপাত্র। এই তিনজন মুখপাত্র রোটেশনালি বদলায় যাবে, ফলে পার্টিটার একটা কালেকটিভ লিডারশিপ তৈরি করার যে এই প্রক্রিয়াগত কাজগুলি, সেগুলি আমরা ইতিমধ্যেই করছি। আমি জাস্ট ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা মানে আমি জানি যে যে মানুষগুলি আজকে সব থেকে বেশি উচ্ছ্বাস দেখাচ্ছেন, যে খুব খুশি হচ্ছেন, সব থেকে বেশি আশাবাদী হচ্ছেন, কালকে যদি আমরা আর একটা ফেলিয়ার হই, কালকে যদি আমরা আমাদের যেই দৃঢ়তা সেটা না রাখতে পারি এবং মানে সেল আউট হয়ে যায় এনসিপির মতো, তাহলে সেই মানুষগুলো আমাদেরকে সব থেকে বেশি গালিগালাজ করবেন। একই সঙ্গে আমরা এটাও জানি যে মানুষগুলি আজকে বলছেন যে না, এটা নিয়ে আমি আর নতুন করে আশা করতে চাই না, এটা আর একটা নিরাশ হইতে হবে, পরে আমরা আর নিরাশ হইতে চাই না, আমরা এটার সাথে যাবই না। কালকে যদি আমরা সফল হই, সেই মানুষগুলি সব থেকে বেশি খুশি হবে। সো বাংলাদেশের মানুষের বারবার প্রতারিত হওয়ার যে অভিজ্ঞতা আছে, যে ট্রমা আছে, সেটাকে আমরা সম্মান করি। আমরা অ্যাবসলিউটলি শিওর না আমরা বাংলাদেশের পলিটিক্সে কতখানি সাস্টেইন করতে পারবো বা আমরা কোথায় যাইতে পারবো, তবে আমরা এটা বলতে পারি আমরা যে ইন্টেগ্রিটিটা নিয়ে শুরু করেছি, আমাদের এই ইন্টেগ্রিটির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা যে যতটুকু করতে চাই ততটুকু আমরা সর্বোচ্চ আমাদের অনেস্টি দিয়ে করতে চাই, এবং আমরা চাই আমাদের অনেস্টি এবং ইন্টেগ্রিটি মানুষকে আমাদের কাছে নিয়ে আসুক। ধন্যবাদ। হামিম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমরা একটু আশার কথা শুনতে চাই আগামী দিনগুলোতে, বিশেষ করে আগামী মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের ভেতর দিয়ে যদি আপনার দল ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে ছাত্র সংগঠন হিসেবে বা একজন ছাত্র নেতা হিসেবে আপনি যদি আমাদেরকে একটা জিনিস বলেন যে অতীতের কোন ভুলটা থেকে শিক্ষা নিয়ে সেই ভুলটির পুনরাবৃত্তি হবে না বলে আপনি যদি আমাদেরকে একটা উদাহরণ দিতে পারেন যে এই ভুলটি আমরা পূর্বে করেছি, আগামীতে ক্ষমতায় গেলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না, এরকম কোনো উদাহরণ কি দিতে পারবেন? আসলে আমাদের ভুলের কথা নয়, আমি সামগ্রিকভাবে ছাত্র রাজনীতি বলতে যে ধরনের ছাত্র রাজনীতির নাম নিয়ে যে অপরাজনীতি করা হয়েছে, এটি তো একটি ভুল ছিল গত 17 বছর বাংলাদেশে। না না, আমি এই আমি ধরনের 17 কোনো বছরের ভুল কথা বলছি না, আমি আপনাদের নিজেদের ভুল আত্মসমালোচনার প্রশ্নে আসতে চাই। মানে আপনাদের কি ভুল আছে যেটি আপনি আর পুনরাবৃত্তি দেখতে চান না? দেখুন, আপনার আসলে যুগের চাহিদা যুগ থেকে যুগান্তরে পরিবর্তন হয়। আমার মনে হয় যে আমরা গত 17 বছরে তো আসলে ক্ষমতার বাইরে ছিলাম, বিরোধী দলেরও বিরোধী দল ছিলাম এক প্রকার। সুতরাং আপনি আশার কথা শুনতে চেয়েছেন, আমি আশার কথা নয়, আমি আমাদের পরিকল্পনার কথাই শোনাইতে চাই যে আমাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, জনগণের ম্যান্ডেট নিয়ে, সকল জনগণের দায়িত্ব যদি আমাদের দলের উপর বর্তায়, সেই ক্ষেত্রে দলের সহযোগী ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রথম যে কাজটি করব যে আমাদের প্রত্যেক ক্যাম্পাসে কিন্তু সারা বাংলাদেশে প্রচুর শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু খুব ভালো করছে বিভিন্ন অঙ্গনে, সেটা হোক আইসিটি ক্ষেত্রে, সেটা হোক স্পোর্টসে, সেটা হোক আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আপনার এআই বলেন বা বিভিন্ন কাজে অনেক ছেলে মেয়ে ভালো করছে, বিভিন্ন এন্টারপ্রেনার রয়েছে যারা তাদের দিকে ভালো করছে। এই যে যারা বিভিন্ন ধরনের ট্যালেন্ট রয়েছে, এই ট্যালেন্ট না, আমি হান্টিং এর আপনার মাধ্যমে পরিকল্পনার কথা শুনতে ক্যাম্পাসগুলোতে চাইনি, আমি শুনতে চেয়েছি যে একটি ভুলকে আপনি আইডেন্টিফাই করেছেন কিনা, আপনাদের অতীতের না কোনো আসলে ভুলকে আমরা আইডেন্টিফাই করেছেন কিনা, নাকি আমার আপনি মনে মনে হয়েছে করেন যে যে আপনাদের আমাদের রাজনৈতিক পথ চলায় কোনো ভুল নেই? অবশ্যই রাজনীতি, আমরা দেখুন প্রত্যেক মানুষেরও তো পথ চলায় ভুল থাকে, সেখানে সংগঠন তাহলে হিসেবে সেটি স্বীকার করতে আপনার মানে পথ সমস্যা চলায় ভুল কোথায়? থাকতেই পারে, আমি তো সেটাই বলছি, স্বীকার করতে কোনো আমার আমি সমস্যা আপনার নেই। কাছে ছেড়ে দিচ্ছি কিন্তু যে আপনার মতে আপনার দলের একটি ভুল
আপনি যদি চিহ্নিত করেন এবং সেটির আর পুনরাবৃত্তি হবে না বলে যদি আমি আমাদেরকে একটু আশ্বস্ত আমি করেন। দলের ভুল বলবো না, আমি সামগ্রিক ছাত্র রাজনীতির ভুল বলবো। সেটি হলো আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা মনে করি শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং ছাত্র সংগঠন হিসেবে আমি আর বিশ্বাস, ছাত্ররা নেতা কর্মীরা বিশ্বাস করে, ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যেক শিক্ষার্থীর কাছে যে তাদের রুমে রুমে যে তাদের সমস্যার কথা চিহ্নিত করা এবং সেটি সমাধানে সকলে ঐক্যান্তভাবে কাজ করা, যেটি পূর্বে কিন্তু আমরা দীর্ঘদিন দেখতে পারিনি। অনেক ধন্যবাদ শেখ তানভীর বারী হামিম এবং মেঘমল্লার বসু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম যে রাজনীতিতে যে নতুন প্ল্যাটফর্ম বা নতুন ধারা, সেটির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা আশা করব যে আমাদের তরুণ দুজন রাজনৈতিক কর্মী তারা তাদের চিন্তার যে প্রকাশ ঘটিয়েছেন আজকের এই অনুষ্ঠানে, সেটি আপনাদের মধ্যে হয়তো নতুন চিন্তার এক ধরনের পথ তৈরি করেছে এবং সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আবারও কথা বলবো। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।